আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের কোষ বিভাজনের লাস্ট ক্লাস। তো আজকে আমরা গতদিন যেখানে শেষ করেছি সেখান থেকে পড়ব। আর আজকে আমরা কিছু ম্যাথমেটিক্স দেখব। ম্যাথগুলো দেখার কারণ হচ্ছে যারা বায়োলজি অলিম্পিয়াডে অংশ নাও কিংবা আমাদের কোর্সে যারা ইন্ডিয়ান আছে, দুইজন ইন্ডিয়ান আছে, তো ইন্ডিয়াতে একটা এক্সাম আছে। এক্সামটার নাম হচ্ছে এই যে এটা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে এটা নেয়। অল ইন্ডিয়াতে একসাথে এক্সামটা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট। এইটা দ্বারা তারা এমবিবিএস এবং বিডিএসে ভর্তি হয়। তো তাদের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে কোষ বিভাজন থেকে তাদের ম্যাথ আসে। তো আমরা যেহেতু চ্যাপ্টারটা পড়ছি, একটু ভালো লাগার জন্য হলো আমাদের একটু ম্যাথমেটিক্সগুলো দেখা উচিত, তাই না? তো তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারতেছো? কমেন্টে জানাও তো। আচ্ছা, যেহেতু তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তাইলে আমি আগাইতে পারি। দেখো, আজকে আমরা মিওসিসটা শেষ করব, যতটুকু বাকি ছিল। তো মিওসিস শুরু করার আগে আমি তোমাদের একটা চক্র দেখাবো। তোমরা তো শুধুমাত্র কোষ চক্র বা সেল সাইকেলের ক্ষেত্রে একটা চক্র দেখেছো, বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আজকে আমি একটা নতুন চক্র দেখাবো। চক্রটা হলো এরকম। এটা একটা চক্র। কিসের চক্র? মিওসিস চক্র। ওকে, তো মিওসিসের পুরো ধাপটা বুঝতে গেলে এই চক্রটা দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক একটা কোষ মিওসিস ডিভিশনে যাবে। একটা কোষ মিওসিস ডিভিশন বা মিওসিস কোষ বিভাজনে যাবে। তো তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি, যে কোষটির মিওসিস হয় এদেরকে বলে মিওসাইট। সাইট মানে হচ্ছে কোষ। ক্লিয়ার? তো এই কোষটা যাবে কিসে? মিওসিস হবে। মিওসিসের ফলে কি হয়? চারটা নতুন কোষ সৃষ্টি হয়। তোমরা তো জানো, আমি গত দিনে বলেছিলাম যে মিওসাইট যেগুলো, সেগুলোকে সব সময় 2n হতে হবে। 2n না হলে আমরা কিন্তু এটাকে হাফ, অর্ধেক করতে পারবো না। ওটা যদি সিঙ্গেল এন বা হ্যাপ্লয়েড হয় তাহলে এনটাকে হাফ করতে হবে। এনকে কখনো তো হাফ করা যায় না। হাফ এন বলে পৃথিবীতে কিছু নাই। গতদিনে আমি লজিকটা দেখিয়েছি। তাহলে দেখো, এইটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে পরবর্তীতে চারটা কোষ তৈরি সবগুলোই হচ্ছে সিঙ্গেল এন বা হ্যাপ্লয়েড। ওকে, এই হচ্ছে মিওসিস পুরো প্রক্রিয়াটা। তো তোমরা বলো তো, এই কোষটাকে যদি বিভাজনের দিকে যেতে হয়, একবার চিন্তা করো। তোমরা কি কখনো ভাবছো যে আচ্ছা ভাইয়া, এই কোষটার মধ্যে তো 2n ছিল, এই কোষটার মধ্যে কি ছিল? 2n ছিল, ডাবল ক্রোমোজোম ছিল। তোমরা কি কখনো ভাবছো যে এই কোষটা আসলে দেখো চারটা কোষ তৈরি করতেছে, এদেরকে তুমি যে যোগ করো সবাইরে, কি হয়? 4n হয়। তোমরা কি কখনো এটা ভাবছো কেন 2n থেকে 4n হয়ে গেল? মানে যদি এখানে আমাদের মানুষের ক্ষেত্রে ভাবো যে 46টা ক্রোমোজোম আছে, তাহলে এই চারটা 46টা ক্রোমোজোম যদি এইটাতে থাকে, ডিপ্লয়েড কোষগুলো তো আমাদের 46টা ক্রোমোজোম থাকে, 23 জোড়া। 23 দুগুণ তো 46, রাইট? তো 46টা যদি ক্রোমোজোম থাকে, তারা যে চারটা নতুন কোষ তৈরি করে, সবার ক্রোমোজোমগুলোকে তুমি যোগ করো, দেখবা কয়টা হয়? 92টা ক্রোমোজোম হয়। তার মানে এই ক্রোমোজোমগুলোর ভেতরে কিছু না কিছু হয়েছিল, কাঁচামালগুলো ডাবল হয়েছিল, যার জন্য 46টা আসলে টোটাল 92টা ক্রোমোজোমে পরিণত হয়েছে।
তাই না? এটা বেসিক, এটা হচ্ছে বেসিক। কোষ বিভাজন যদি বুঝতে যাও তাহলে তোমাদের এটা জানতেই হবে। তো কি হয় তোমরা তো জানো সবাই যে এই কোষটা যখন বিভাজনে যায় তার আগে তাকে একটা ইন্টারফেজ বলে ধাপের ভেতর দিয়ে যেতে হয়। ইন্টারফেজ বা প্রস্তুতি ধাপ। ইন্টারফেজের যে এস দশাটা আছে তোমরা তো জানো, এই যে এস দশা যেটা আছে এখানে কি হয়, ডিএনএ দ্বিগুণ হয়, তাই না? তাহলে এই যে 46টা ক্রোমোজোমের মধ্যে যে পরিমাণ ডিএনএ আছে এইটা বিভাজনের আগেই, শুরুর আগেই 92টা ক্রোমোজোম তৈরির সমান ডিএনএ তৈরি করে, রাইট? 46টা ক্রোমোজোমে যে ডিএনএ আছে ও ডাবল করে, মানে 92টা ক্রোমোজোম সে তৈরি করতে পারে। খেয়াল করে দেখো, এটা যদি 46 হয় এখানে কি আছে, 92টা ক্রোমোজোম আছে, রাইট? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? না বুঝলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা সামনে আরো বুঝতে পারবো। দেখি কি অবস্থা তোমাদের। এইদিকে দেখো, তোমাদের খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, মানে খুব কষ্ট হবে যদি বোঝো। যদি না বোঝো এরকম করবা, ঠিক আছে? আচ্ছা, তো ধরা যাক একটা কোষ, এই কোষটাই যেখান থেকে যাত্রা শুরু করবে, ঠিক আছে? পুরো মিওসিস প্রক্রিয়াটা শেষ করে আবার এখানে চলে আসবে। তারপরে এখান থেকে যদি যাত্রা শুরু করে একটা কোষ, পুরা কোষটা যখন এখানে চলে আসবে দেখা যাবে 4টা কোষ আমরা তৈরি করে ফেলেছি। তাহলে দেখো তো কোথা থেকে যাত্রা শুরু করলো, ধরা যাক এই জায়গা থেকে যাত্রা শুরু করতেছে। ওকে, তাহলে মিওসিস শুরু। তাহলে এখন বলো তো, মিওসিস যেখানে শুরু হয় তার আগে আমরা কি ঘটিয়েছি, এই যে ইন্টারফেজ ধাপটা ঘটিয়েছি। তাহলে আমরা এই যে এই জায়গাটাকে ধরা যাক এটা ইন্টারফেজ ধাপ। কি এটা, ইন্টারফেজ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইন্টারফেজ শুরু হয়ে গেল। তাহলে ইন্টারফেজে আমরা কি করেছি, ওই যে G1 S G2 ধাপটা করে ফেলেছি, এখানে আমরা ডিএনএ ডাবল করেছি। আজকে ম্যাথমেটিক্সে কিন্তু এটা লাগবে, আজকে ম্যাথমেটিক্সে এটা লাগবে। তাহলে বলো তো মিওসিসকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা এক কাজ করি, মিওসিসও কিন্তু কিসের মতো, মাইটোসিসের মতোই। মিওসিসে কিসের মতো, মাইটোসিসের মতো। বলো তো মাইটোসিসের কটা ধাপ আছে? 1টা 2টা 3টা 4টা ধাপ আছে। ধাপগুলোর নাম কি কি আমি বলে দিচ্ছি, দেখো। এই জায়গাটার নাম হচ্ছে কি নাম, প্রোফেজ। তাহলে এই জায়গাটার নাম কি, মেটাফেজ। এই জায়গার নাম কি, অ্যানাফেজ। এই জায়গার নাম কি, টেলোফেজ, তাই না? তো বলো তো আমরা মিওসিসকে কয় ভাগে ভাগ করি? মিওসিসকে আমরা ভাগ করি 2 ভাগে। একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এর কি কি আছে? প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। সেম, প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে, রাইট প্রিয় স্টুডেন্ট? তাহলে দেখো মিওসিসে যদি 2টা ধাপ হয় তাহলে 2টাতে প্রোফেজ আছে, তাহলে আমরা কি করি, এটাকে বলি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে মিওসিস 2-এর প্রোফেজটাকে কি বলি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। গতদিন আমি বলেছি,
তাহলে আমি ওই কাজটা আবার এখানে করি। প্রোফেজ 1, সরি, ঠিক আছে না? তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যে ঘটনাটা ঘটলো, এটা কি ছিল? এটা ছিল মিওসিস 1, ঠিক কি না? তাহলে এবার আমরা কি ঘটাবো? মিওসিস 1 যেহেতু হয়ে গেল, এবার মিওসিস আমরা 2 ঘটাবো। 2 ঘটালেই দুইটা চারটা কোষ তৈরি হয়ে গেল। তাহলে দেখো তো, মিওসিস 1-এর আগে যদি ইন্টারফেস থাকে, তাহলে মিওসিস 2 যদি আমরা শুরু করি, তার আগে তো একটা ইন্টারফেস দেবো, রাইট? তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা একটা ইন্টারফেস দিই। দেখো আমি কিন্তু লিখছি ইন্টারফেস, পরে এটা আমি এডিট করব। ইন্টারফেজ, তো এটা যদি ইন্টারফেস মিওসিস 1-এর আগের ইন্টারফেস হয়, তাহলে এটা হচ্ছে ইন্টারফেস 1। তাহলে মিওসিস 2-এর আগে যেটা হবে, এটা হচ্ছে ইন্টারফেস 2, রাইট? তাহলে এবার আমরা মিওসিস 2টা লিখি। মিওসিস 2-এর ধাপ সেম, এখান থেকে এটা হচ্ছে, ও সরি, আমরা ছোট্ট একটা জিনিস ভুল করেছি এখানে। তুমি একটা কোষ বিভাজনটা করার পর তোমাকে সাইটোকাইনেসিসে যেতে হবে না? সাইটোকাইনেসিস ছাড়া তুমি তো 2টা নিউক্লিয়াস আলাদা করতে পারবে না। সাইটোকাইনেসিস, এটা ছিল ক্যারিওকাইনেসিস, এটা ছিল সাইটোকাইনেসিস, তাহলে এটাও এক। ওকে, তাহলে এবার আমরা মিওসিস 2টা দেখি। এটা হচ্ছে ইন্টারফেস 2, কারণ মিওসিস 2 শুরু হবে। তো 2 শুরুর আগে তো এই কোষগুলাকে কিছু না কিছু ঘটনা ঘটাইতে হবে নিজেদের মধ্যে। দেখো, প্রোফেজটা যেহেতু সবসময় বড় হয়, আমরা বড় দিলাম। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সব ঘটনা শেষ করে, দেখো সব ঘটনা শেষ করে আমরা সাইটোকাইনেসিস পেয়েছি। তাহলে এই জায়গাটা হবে সাইটোকাইনেসিস, তাই না? এটা হলো প্রোফেজ, মিওসিস 2 শুরু হয়েছে, প্রোফেজ 2। মেটাফেজ 2, অ্যানাফেজ 2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 2। ওকে, তাহলে আমরা তো জানি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শেষ করে আমাদের কিসে যেতে হবে? সাইটোকাইনেসিসে। তাহলে আমরা এবার সাইটোকাইনেসিস করলাম। একটু বড় হয়ে গেল, এটা সমস্যা নাই। যেহেতু এটা 2 সব, তাহলে এটাও 2। আচ্ছা, তোমরা কি এটা বুঝছো? তোমাদের বইতে যেটা ছক আকারে দেওয়া আছে, আমি এটা বৃত্তাকারে অ্যাড করেছি। তোমরা কি সবাই বুঝতে পারছো এটা? কমেন্টে একটু বলো যে ভাইয়া আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি।
এটা আমি গত দিনে বুঝিয়েছি তোমাদের। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু দেখাই তোমাদের। দেখো ইন্টারফেস 2 শেষ করে প্রোফেস শুরু হয়েছে, তাহলে এই যে এখান থেকে এই জায়গাটা হচ্ছে মিওসিস 2। ওকে, এবার আমরা আসি আসল জিনিসে। দেখো তো এই জায়গা থেকে একটা 2n কোষ, আমরা তো জানি মিওসিস সবসময় ডিপ্লয়েড কোষে হয়, ওই যে আমি ওখানে লিখেছি, গত দিনও বলেছি। তাহলে ডিপ্লয়েড কোষ একটা রওনা দিয়েছে, পুরো প্রক্রিয়াটা শেষ করে এই যে সাইটোকাইনেসিস যখন হবে তখন এখানে কয়টা কোষ থাকবে? 4টা কোষ থাকবে। দিয়েছিল 2n ডিপ্লয়েড কোষ রওনা, এগুলো সব হ্যাপ্লয়েড হবে, সিঙ্গেল এন, তাই না? ঘুরে এই অবস্থা। তো এখন আমি বলি, সেটা হলো আজকে আমরা যেটা পড়ব, বাকিগুলো নিয়ে আমি কথা বলেছি, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই প্রোফেস 1 একটুকু অংশ দেখব। তো তার আগে আমি শুধু পার্থক্যটা কোন জায়গায় আছে, কোন জায়গায় একটু এডিট করতে হবে, কোন জায়গাটা একটু মাথায় রাখতে হবে সেটা বলে দিই। গত দিনে বলেছি, সেটা হলো ইন্টারফেস 2 যেটা, ইন্টারফেস 2 যেটা, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। কি বলা হয়? ইন্টারকাইনেসিস। তাহলে ইন্টারফেস 2 বলে কিছু নাই, যদি 2 বলে কিছু না থাকে তাহলে ইন্টারফেস 1 বলেও কিছু নাই, রাইট? এখন বলে ইন্টারফেসে বা কোষের প্রস্তুতি পর্যায়ে, ওই যে আমরা কোষ বিভাজন চক্রের, কোষ বিভাজন চ্যাপ্টারটা শুরুতেই সেল সাইকেল বা কোষ চক্র দেখেছিলাম, ওখানে আমরা কি করেছিলাম? ইন্টারফেসে ডিএনএ দ্বিগুণ করেছি, আরএনএ তৈরি করেছি, প্রোটিন তৈরি করেছি। ইন্টারকাইনেসিসে এইটার সাথে পার্থক্য কি? ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিস, যেখানে ডিএনএ হবে না, শুধু আরএনএ হবে এবং প্রোটিন তৈরি হবে, রাইট? কেন হবে কেন হবে না আগের দিন বলেছি। তাহলে এই একটা পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্ন হলে এখান থেকে হবে, আর 2টা জায়গা থেকে প্রশ্ন হবে। একটা হলো মেটাফেজ 1 মেটাফেজ 2 এর পার্থক্য কি? লুক, মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না। তাহলে বলো তো মেটাফেজ 1 কোনটার পর্যায়ে? মিওসিস 1-এর পর্যায়ে, উপদশা। তাহলে এখানে যদি সেন্ট্রোমিয়ার বিভাজিত না হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি মিওসিস 1 কোনোভাবেই মাইটোসিসের মতো নয়, কারণ মাইটোসিসে কি হয়? মেটাফেজে গিয়ে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যায়। তাহলে এই যে দেখো মেটাফেজ 2 এর ক্ষেত্রে বলা আছে এখানে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। তাহলে মিওসিস 2টাই আসলে হচ্ছে মাইটোসিস, দেখছো? তাহলে পার্থক্য যদি কখনো তোমাকে বলো তো মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে পার্থক্য কি? দেখো এই চিত্রটা তুমি যদি জানো তুমি কিন্তু পার্থক্যটা বলতে পারবা, এবং পরীক্ষায় প্রশ্ন আসে পার্থক্য থেকে, এমসিকিউ, আইদার এটা এইচএসসি ফাইনাল হোক কিংবা অ্যাডমিশন হোক, পার্থক্য তুমি যদি না পড়ো, তুমি যদি না বুঝতে পারো, কোনোভাবেই তুমি পার পাইতে পারবো না। সবসময় ছক বা পার্থক্যগুলো ইম্পর্টেন্ট হয় অ্যাডমিশনের জন্য। তাহলে আমি তোমাদের একটু পার্থক্যগুলো দেখিয়ে দিই, যেগুলো আমরা এখানে চোখে দেখতে পাচ্ছি। 1, মিওসিস 1 এটি হচ্ছে রিয়েল মিওসিস, মিওসিস 2 আসলে মাইটোসিসের মতো, 1 নম্বর পার্থক্য আমরা পেলাম। 2, মিওসিস 1-এর আগে যে ইন্টারফেজ আছে এখানে স্বাভাবিক ঘটনাগুলো ঘটে, কি কি ঘটে লিখে দিবা। মিওসিস 2-এর আগে ইন্টারফেজ ঘটে না, ইন্টারকাইনেসিস ঘটে। তাহলে এখানে ডিএনএ দেখো ডাবল হয় না, শুধু আরএনএ এবং প্রোটিনগুলো তৈরি হয়, রাইট? এরপর লিখবা মিওসিস 1-এর মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, মিওসিস 2-এর মেটাফেজ 2-এ সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, বা বিশাল জিনিস, রাইট? তাহলে আরেকটা জিনিস তোমাদের বলতে হবে, মিওসিস যেহেতু, তাহলে ক্রোমোজোমগুলো এখানেই অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম কি হয়ে যায়? মিওসিস 1-ই অর্ধেক হয়ে যায়। এই যে সেন্ট্রোমিয়ার যদি বিভাজিত না হয় তাহলে দেখো তুমি যদি 46টা ক্রোমোজোম দিয়ে রওনা দাও তাহলে তোমার এখানে 23টা
23টা হয়ে যাবে, রাইট? কারণ আমরা তো জানি একটা ক্রোমোজোম যখন এরকম হয়ে যায়, এই ক্রোমোজোম থেকে এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হলেই দেখো এই যে একটা ক্রোমোজোম পেলাম, এই যে একটা ক্রোমোজোম পেলাম। তাহলে সেন্ট্রোমিয়ার যদি বিভাজিত না হয় তাহলে কখনোই, সেন্ট্রোমিয়ার যদি বিভাজিত না হয় তাহলে কি হবে? কখনো এরকম ডাবল ক্রোমোজোম হয় না। তাহলে তোমার যদি একটা কোষের মধ্যে এরকম থাকে, কতদিনের একটা কনফিউশন ছিল অনেক স্টুডেন্টের, একটা কোষের মধ্যে ধরা যাক 4টা আছে, দেখো কি হয় মিওসিসে একে কি ঘটনা ঘটে। লুক ক্লোজলি। যদি তুমি এই যে এখানে লেখা আছে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, তাহলে তুমি এই যে সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রাল যে পার্টটা আছে এটা যদি বিভাজিত না করতে পারো, কারণ মেটাফেজের পরে তো অ্যানাফেজ ধাপে এদিক অর্ধেক যায় এদিক অর্ধেক যায়, তাই না? দেখো এটা বিভাজিত হচ্ছে না, তাহলে এটা ভাগ হয়ে দুটো হবে না, হয়ে একটা এদিকে আসবে একটা এদিকে যাবে, এমন কোনো ঘটনা ঘটে না। তাহলে মাঝখানটা যেহেতু যুক্ত, তাহলে হয় কি যে যুক্ত আছে এটা ভাঙা যাচ্ছে না, তাহলে এ এখানে যায়, সেম এও এখানে চলে গেল, তাহলে এটা এখানে আসলো, এটা দেখো এখানে চলে আসলো, রাইট? দেখছো? তাহলে নতুন যে কোষটা তৈরি হবে, নতুন যে কোষটা তৈরি হলো, দেখো এদিকে 2টা এদিকে 2টা, রওনা দিয়েছিল কয়টা নিয়ে? 4টা ক্রোমোজোম নিয়ে। তাহলে নতুন যে 2টো ক্রোমোজোম পেলাম আমরা, কোষ পেলাম, সেই কোষের ক্ষেত্রে দেখো অর্ধেক অর্ধেক করে ক্রোমোজোম রওনা দিয়েছিল 4টা নিয়ে। এই কোষের ক্ষেত্রে দেখো 2টা, ওই কোষের ক্ষেত্রে 2টা, রাইট? তাহলে এখন বলো তো কখন 2n থেকে সিঙ্গেল n হয়ে যায়? মিওসিস 1-এ হয় না মিওসিস 2-এ হয়? কমেন্ট করো তো। উত্তর কি? মিওসিস 1। আচ্ছা যাই হোক, আমি একটু বোর্ডটা ক্লিন করি, করার পর আজকের পড়া শুরু করি। রাসেল, ঘুমে গড়ায় যাইতেছো কেন তুমি? প্রিয় স্টুডেন্ট, আমি একটু এগুলো যেন মিশাই দিই, বোর্ডটা ক্লিন হবে, বুঝতে সুবিধা হবে। তুমি যেহেতু জানো যে এখান থেকে এটা হচ্ছে মাইটোসিসের মতো, তাহলে এটা নিয়ে পড়তে হবে না, ঠিক আছে? তাহলে এটা নিয়ে পড়ছি না আমরা। টেলোফেজে কী কী ঘটনা ঘটে তোমরা জানো, এরপর হচ্ছে সাইটোকাইনেসিসে কী কী ঘটনা ঘটে তোমরা জানো, অ্যানাফেজে কী কী ঘটনা ঘটে তোমরা জানো, মেটাফেজে কী ঘটনা ঘটে শুধু এই একটা জিনিস আমি লিখে দিয়েছি, এটা লিখবা, বাকি রইল প্রোফেজ। প্রিয় স্টুডেন্ট, প্রোফেজ 1-কে ভাগ করা হয় এটা কি ছিল? প্রোফেজ 1 ছিল। দেখো কি কিভাবে ভাগ করা হয়। এল লেপ্টোটিন, জাইগোটিন, জেড দ্বারা শুরু হয়, জেড দ্বারা জাইগোটিন বানান শুরু হয়। এই যে দেখো পিতে হচ্ছে প্যাকাইটিন। এই ছবিটা দেখে আমি তোমাদের এখন একটা প্রশ্ন করব। এল জেড পি, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস, রাইট? আচ্ছা দেখো তো ছবিটা লেখার সময় কিন্তু আমি এই যে এখানে প্যাকাইটিন উপদশাটাকে, প্রোফেজ যে দশা আছে সেটার প্যাকাইটিন যে উপদশাটা আমরা পেলাম, প্রোফেজ 1-কে 5 ভাগে ভাগ করা হয়, 5টা উপধাপে বা উপদশায়। প্যাকাইটিনটা দেখো অনেক বড় দিয়েছি, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি বলো তো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? তোমরা বলো প্যাকাইটিন। ক্লিয়ার? এটি হচ্ছে সবচেয়ে বড় বা দীর্ঘ সময়, দীর্ঘস্থায়ী। যেহেতু দীর্ঘস্থায়ী তাহলে এখানে বেশি বেশি ঘটনা ঘটবে, ঠিক আছে? তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো জাস্ট রোড ম্যাপটা, তাহলে আজকে আমি তোমাদের প্রোফেজ 1 পড়াতে পারি। বলো শুরু করব না ওয়েট করব?
তাহলে আমি লিখি মিওসিসের যে প্রোফেজ 1 আছে মাইটোসিস তো তোমরা ক্লাস 10-এও পড়ে আসছো, 9-10-এ। স্বাভাবিকভাবে এখান থেকে বেশি হবে, এটা যেহেতু আগে পড়ছো পরে পড়ছো, এখান থেকে প্রশ্ন হয় বেশি বেশি। বাট এমসিকিউ সব থেকে বেশি হয় প্রোফেজ 1 থেকে, এবং মাইটোসিস 1 এবং মাইটোসিস 2 থেকে। দুইটার পার্থক্য কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। খুব সহজ, খুবই সহজ যদি তুমি ধরতে পারো। প্রত্যাশা দাস আশা, আই ডোন্ট নো যে তুমি আগের ক্লাস করেছো কিনা, এই জন্য বলেছো যে বুঝি নাই। আগের ক্লাসটা করতে হবে। ওকে, তোমাদের বইতে এটা আছে। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বইটা বের করতে পারো, মিলাই নিবা। যদি কোথাও গিয়ে দেখা যায় গন্ডগোল, ভাইয়া আপনি ভুল বলছেন, তাহলে সাথে সাথে কমেন্ট করবা। ওকে, চাইলে পাঠ্য বই খুলতে পারো, বুঝতে সুবিধা হবে। লুক, তোমরা তো জানো মায়োসিস শুরুর প্রথম সময়টাই হচ্ছে প্রোফেজ 1, তাই না? তাহলে বলো তো, যে কোনো একটা কোষ বিভাজনে যাওয়ার আগে এর ভেতরে ক্রোমোজোমগুলো কি অবস্থায় থাকে? এরকম অবস্থা থাকে, সুতার মতো। সুতা মানে হচ্ছে টিন, তাহলে ক্রোমোজোমকে তখন কি বলে? ক্রোমাটিন, রাইট? তাহলে এখন বলো তো, প্রোফেজ 1 বা লেপ্টোটিন যাত্রা শুরু করে কি দ্বারা? টিন দ্বারা, রাইট? ক্রোমাটিন দ্বারা। ওকে, তাহলে আমরা এখন আছি লেপ্টোটিনে। তো আমি লাস্ট ডেতে গত দিনে একটা সূত্র বলেছিলাম, আজকে আমি আবার লিখি সূত্রটা, বুঝতে সুবিধা হবে। লেপ্টোটিন মানেই হচ্ছে প্রেম। প্রেম মানে হচ্ছে ফুল দেওয়া নেওয়ার ব্যাপার স্যাপার চলবে। ওকে, জাইগোটিন, যেহেতু প্রেম হয়েছে তাহলে এখানে হচ্ছে বিয়ে হবে, রাইট? কি হবে? বিয়ে হবে, মানে কাছে আসার ব্যাপার স্যাপার, কাছে আসা। দ্যাট মিনস হচ্ছে আজকে একটু নতুন করে লিখে নিতে পারো, কাছে আসা মানে হচ্ছে হানিমুন। ওকে, প্যাকাইটিন, যেহেতু হানিমুন পার হয়ে গেল, তাহলে এখানে কি হবে? সন্তান প্রসব। সন্তান প্রসব হলে কি হবে? একটা সময় তাদের মধ্যে দূরত্ব বাড়বে, রাইট? দূরত্ব বাড়বে। আমি তো বলেছিলাম যে বাঙালিদের মধ্যে কিছু কমন প্রবলেম আছে, যে সন্তান জন্মদানের পর পরে নাকি তাদের আর নিজেদের মধ্যে ভালোবাসা থাকে না, তাই না মুহিব? দেখা যায় আর কি, ডিভোর্সের হার দেখবা যে পরবর্তী লাইফে সব থেকে বেশি। সন্তান প্রসব, দেন দূরত্ব বাড়া শুরু হয়, দূরত্ব বাড়া শুরু হয়। দেন হচ্ছে ডিপ্লোটিন, ডিতে হচ্ছে ডিভোর্স, তাহলে ডিভোর্সের ব্যাপার সেবার চলে আসে, রাইট? ডিভোর্সের ব্যাপারটা যে দীর্ঘসূত্রী, তখনও টানাটানি চলছে। এই হচ্ছে সহজ ঘটনা, তাহলে তোমার মনে রাখা সুবিধা হবে। আমি বাম সাইডের ট্রিকগুলো লিখলাম, ডান সাইডে এখন আমি তোমাদের ব্যাখ্যা দেব। লেপ্টোটিন এবং জাইগোটিন গতকালকের ক্লাসে পড়িয়েছি, আমি খুব দ্রুত ওটা টান দিব, চিন্তার কিছু নাই। লেপ্টোটিন দেখো, আমি এখানে মিনিংগুলো লিখব। লেপ্টো শব্দ হচ্ছে থিন বা পাতলা, আর টিন মানে তো সুতা, রাইট? তাহলে আমি লিখলাম না পাতলা সুতা। পাতলা সুতা বলতে বোঝাচ্ছে যে এই দশায় ক্রোমোজোমগুলো খুব পাতলা থাকে,
ওকে, তো এখানে কি ঘটনা ঘটে, প্রেমের ব্যাপার, ফুল দেওয়া নেওয়ার ব্যাপার চলে। তো এই ক্রোমোজোমগুলো হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিল যে তারা প্রেমে পড়েছে, তারা বিয়ে শাদী করবে। কিন্তু তাদেরকে এই যে দেখো চারপাশে একটা মেমব্রেন আছে, নিউক্লিয়াসের মেমব্রেন। নিউক্লিয়াসের মেমব্রেন থাকায় কি হয়, এরা বাইরে আসতে পারে না, রাইট? তো এরা বলে আমরা যেহেতু বাইরে যাইতে পারছি না, এক কাজ করি, প্রাণী কোষের ক্ষেত্রে, নট উদ্ভিদ কোষ, যেহেতু বাইরে যেতে পারছি না, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সবাই মিলে দরজার দিকে একটু যাই। দরজা বলতে যেগুলো আর কি, দেয়ালের দিকে, যে একটু দেয়ালটা ভেঙে দেন বা দেয়ালটা খোলেন, এটা হচ্ছে দুইটা ক্রোমোজোম, লালটা হচ্ছে মায়ের কাছ থেকে আসা, এটা হচ্ছে বাবার কাছ থেকে আসা। প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়, ভেতরের সুতাগুলো বলে আমরা প্রেমে পড়েছি, আমাদের বিয়ে দিতে হবে। তো কেউ তাদের দরজা খুলে দিচ্ছিল না, নিউক্লিয়ার মেমব্রেন। এই জন্য এরা করে কি, কোষ নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি চলে আসে। এরা এমনভাবে বিন্যস্ত হয়, দেখে মনে হবে একটা ফুলের তোড়া, রাইট? ফ্লাওয়ার বুকের মতো মনে হচ্ছে। বলো তো ফ্লাওয়ার বুক উদ্ভিদের ক্ষেত্রে তৈরি হবে না? কেন উদ্ভিদের ক্ষেত্রে তৈরি হবে না, এইটা নিয়ে আমরা আরেকদিন যদি সময় হয় আমি আলোচনা করবো, এটা একটা ডিটেল ব্যাখ্যা আছে। শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে তৈরি হবে, কারণ আমরা প্রাণীরাই তো ফুল দেওয়া নেওয়া করি, উদ্ভিদরা ফুল তৈরি করে, রাইট? তো কেউ তাদের এটা খুলে দিচ্ছিল না। তো ফুলের ব্যাপার শেষ, এবার চলে আসি আমরা কাছে আসা হানিমুন পিরিয়ড। তো যেহেতু কেউ খুলে দিচ্ছিল না, তাহলে পরের ধাপ ঘটছে। কি ধাপ ঘটছে, যে কেউ আমাদের দরজা খুলে দিচ্ছে না, আমরা এক কাজ করি, আদম হাওয়ার যুগে যেরকম ব্যাপার ছিল আমরা সেই রকম ঘটনা ঘটাই। কি ঘটনা ঘটাই, আমরা আমাদের মধ্যেই বিয়ে শাদী করে ফেলি। ওকে, তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা মা থেকে আসা ক্রোমোজোম, এটা হচ্ছে বাবা থেকে আসা ক্রোমোজোম। এটা বাবা থেকে আসা ক্রোমোজোম, এটা মা থেকে আসা ক্রোমোজোম। দেখো তারা কাছাকাছি চলে আসলো। আমি কিন্তু আরেকবার বলি তোমাদের, সেটা হলো, এটা যদি মায়ের 17 নম্বর ক্রোমোজোম হয় এই লালটা, তাহলে বাবার 17 নম্বর ক্রোমোজোম এই কালোটা। এটা যদি 3 নম্বর ক্রোমোজোম হয় মায়ের, তাহলে এটা বাবার 3 নম্বর ক্রোমোজোম, নট 7 বা 6 বা 5 নম্বর ক্রোমোজোম। একটা কথা বলে রাখি, এগুলোকে আমি একটু বড় করে দেখাই। এই তো নাকি, ঘটনা তো এই। মনে রাখবা যে বাবার এই 17 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের হচ্ছে 17 নম্বর ক্রোমোজোম। তো বাবার 17 নম্বর ক্রোমোজোমে যদি এখানে উচ্চতা নির্ধারণের জিন থাকে, তাহলে এই জিনটার জাস্ট অপোজিটে এখানে মায়ের উচ্চতা নির্ধারণের জিনটা আছে। মায়া থেকে আসা ক্রোমোজোমের উচ্চতা নির্ধারণের জিনটা আছে। তাহলে এবার চলে আসি আমরা এখানে, যে গায়ের বর্ণ নির্ধারণের জিনটা এই জায়গায় আছে বাবার ক্ষেত্রে, তাহলে মায়ের গায়ের বর্ণ নির্ধারণের জিনটা এই জায়গায় আছে। তাহলে এখন বলো তো, তোমাদের আমি গত দিনে বলিনি, সেটা হলো কেন দুটো ক্রোমোজোম পাশাপাশি আসে, কেন দুটো ক্রোমোজোম পাশাপাশি পরস্পরকে আকর্ষণ করে? এনি আইডিয়া? বলো দ্রুত। নট ক্রস ওভার, সেম কথা, যে কখনোই এই কালোর সাথে এই কালো আসবে না। কেন কালোর সাথে কালো আসবে না আজকে বলি। কারণ হতে পারে বাবার এটা 17 নম্বর ক্রোমোজোম, বাবার এইটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোম, রাইট? তাহলে আমি কিন্তু এই যে এখানে দেখিয়েছি যে 17-র সাথে 17 কেন আসতেছে, কারণ বাবার 17-র এই জায়গায় বর্ণ নির্ধারণের জিন আছে বা উচ্চতা নির্ধারণের জিন আছে। সেম ভাবে মায়ের 17 নম্বর ক্রোমোজোমের এই জায়গায় ওই বর্ণ বা উচ্চতা নির্ধারণের জিনটা আছে। সেম ধরনের জিনগুলো পরস্পরকে আকর্ষণ করে। কারণ তোমরা যখন জেনেটিক্স পড়বা, জেনেটিক্স পড়ার সময় দেখবা যে এলিলগুলো পাশাপাশি থাকে। কোথায় থাকে?
এলিলগুলো পাশাপাশি থাকে। হোয়াট ইজ এলিল? এলিল মানে হচ্ছে সমধর্মী জিন। ক্রোমোজোম বা ডিএনএর খণ্ডগুলোকে তো জিন বলা হয়, রাইট? খণ্ডগুলোকে, মানে এই যে খণ্ডটা এটা একটা জিন, এই যে খণ্ডটা এটা একটা জিন, যেহেতু তারা সমধর্মী এই জন্য তারা পাশাপাশি আসে, তাহলে এই ব্যাপারটাকে এলিল বলা হয়। তাহলে বলো তো সমধর্মীদের মধ্যে কি আছে? আকর্ষণ আছে। তুমি যদি কখনো এই যে এইটাকে উল্টায় এইভাবে দিবা, জীবনও যাবে না, আবার এই পাশে চলে যাবে, রাইট? কারণ উচ্চতা নির্ধারণের জিনটা হয়তো এটা বাবার উচ্চতা নির্ধারণের জিন, তাহলে এই দুটো পরস্পর পাশাপাশি থাকার জন্য চেষ্টা করবে। তো এই জিনিসটা মনে রাখো, কেন কাছে আসলো, কেন দূরে সরে যাবে, আমি একটু পরে তোমাদের বলবো। তাহলে জাইগোটিনে আমরা চলে আসি। তাহলে বাবার 17 মায়ের 17, বাবার যেমন একই মায়ের সেম ক্রোমোজোমটা চলে আসে, তাহলে এইটাকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এখন বলো তো হোয়াট ইজ হোমোলোগাস? তোমরা বলবা হোমো মানে হচ্ছে একই, লোগাস লোকাস অনেক ব্যাপার আছে। তো হোমোলোগাস মানে হচ্ছে একই বৈশিষ্ট্য প্রকাশকারী, একই বৈশিষ্ট্য প্রকাশকারী কিংবা একই ধরনের কাজ সম্পন্নকারী সেম ধরনের ক্রোমোজোম। এটা যা করে মায়ের শরীরে যে ধরনের জিন আছে এটার ক্ষেত্রে সেম সেম ধরনের জিন আছে, রাইট? তাহলে কখনোই এই যে এই 17 নম্বর ক্রোমোজোমটা, এই লালটা এই কালোর সাথেই আসছে, কারণ দুইটাই 17-17, তাহলে কখনোই এই লালটা 7 নম্বর কালোর সাথে কখনো যুক্ত হবে না। এগুলো হচ্ছে হোমোলোগাস, একই ধর্মী ক্রোমোজোম, একটা মায়ের একটা বাপের। ওকে, 1। 2 নম্বর হচ্ছে সিনেপসিস। সিন মানে হচ্ছে টুগেদার, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে বলো তো সিনেপসিস কাকে বলে? তখন তোমরা বলবা এখানে তো 2টা ক্রোমোজোম আছে, হোমোলোগাস, তাহলে বলবা 2টি হোমোলোগাস ক্রোমোজোমের টুগেদার বা কাছাকাছি আসার প্রক্রিয়া। সিনেপসিস মানে কি? সিনেপসিস একটি প্রক্রিয়া, টুগেদার হওয়ার প্রক্রিয়া, একসাথে আসার। কারা আসবে? হোমোলোগাস ক্রোমোজোমগুলো আসবে, একই ধরনের ক্রোমোজোমগুলো আসবে, রাইট? এবার চলে আসি আমরা, হোয়াট ইজ বাইভ্যালেন্ট? এই ভ্যালেন্ট মানে হচ্ছে বন্ড, রাইট? তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বাইভ্যালেন্ট কি, তখন তুমি বলবা বাই মানে হচ্ছে 2, 2টি হোমোলোগাস বা একই ধরনের ক্রোমোজোমের মধ্যে বন্ধন, রাইট? তাহলে 3টা টার্ম আমরা শিখলাম। কখন? এই যে কাছে আসা বা হানিমুনের সময়টা, কাছে যেহেতু আসলো, কি কি ঘটনা করলো? এই যে কাছে আসছে, যেটা সিনাপসিস ঘটতেছে, রাইট? কারা কাছে আসতেছে? একই ধরনের, তাহলে হোমোলোগাস 2টা আসতেছে, সিনাপসিস হচ্ছে এই যে এখন একসাথে হয়ে গেল, এটার নাম কি? বাইভ্যালেন্ট, বা যে বন্ডে 2টা হোমোলোগাস ক্রোমোজোম আছে। এই যে দেখো এখানে একসাথে আছে, এটা হচ্ছে বাইভ্যালেন্ট। কাছে আসতেছে প্রক্রিয়া, কাছে আসার প্রক্রিয়া, ওসিস সিনপসিস, এর একই ধরনের হোমোলোগাস ক্রোমোজোম। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো। ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এগুলো ভুল করা যাবে না। আমরা কিন্তু গতদিনে এগুলো পড়িয়েছি, আজকে আমি হুদাই পড়াইতেছি এগুলো, কারণ এগুলো যদি না বোঝো তাহলে হঠাৎ করে প্যাকেটিনে গিয়ে ঝামেলা হতে পারে। ওকে, শেষ। কমেন্ট একটা আসছে, সেটা হলো ভাইয়া পোলারাইজড বিন্যাস কি? দেখো, পোলারাইজড বিন্যাস কি? বিন্যাস মানে সমাবেশ, সমাবেশ মানে কি? একসাথে থাকা আর কি, কোনো একটা জায়গায় থাকা, এটাই হচ্ছে সমাবেশ। হোয়াট ইজ পোলারাইজ সমাবেশ? পোলার মানে হচ্ছে মেরু, মেরু মানে হচ্ছে অন্য একদিক, নট সেন্টার, কেন্দ্রে নেই। এই যে দেখো এই জিনিসগুলা ল্যাপটোটিনের ক্ষেত্রে আমি বলেছিলাম, সারা জায়গায় ছড়িয়ে থাকে, বাট সবাই দেখো একদিকে এসে সমাবেশ করতেছে, এক পোল বা এক মেরুতে এসে সমাবেশ করতেছে। এক পোল বা মেরুতে এসে সমাবেশ করাটার নামই হচ্ছে পোলারাইজড সমাবেশ। ক্লিয়ার? ওকে,
সিনেপসিস কি বাইভ্যালেন্ট হওয়ার প্রক্রিয়া? ইয়েস, তুমি তোমার মতো করতে পারো। বাইভ্যালেন্ট হওয়ার জন্য যে প্রক্রিয়া ঘটে এটা সিনেপসিস। আচ্ছা, সিনেপসিসের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে এই যে দেখো জাইগোটিনে, গত দিনে পড়িয়েছি তো এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। এই জাইগো মানে কিন্তু জোড়া, এটার মূল কিন্তু আসে জোয়াল থেকে। জাইগো মানে কি? জোয়াল। টিন মানে হচ্ছে সুতা। এই যে দেখো দুইটা সুতা একসাথে জোয়ালের ব্যাপার স্যাপার ঘটছে। ভাইয়া জোয়াল কি? তোমরা মনে হয় জানো যে গ্রামে যখন গরু দিয়ে হাল চাষ করা হয় তখন লাঙ্গলের সামনে, এই যে এটা লাঙ্গল, এই ধরনের একটা লাঠি থাকে। তো একটা গরু এই যে এখানে বাঁধা হয় আর একটা গরু এখানে বাঁধা হয়। তাহলে এই জোয়ালটা ছাড়া কিন্তু দুইটা গরুকে একসাথে করতে পারতাম। তাহলে জোয়ালটার কাজ কি? জোড় বাঁধানো, দুইটা গরুকে একসাথে রাখা, রাইট? তাহলে জাইগো মানে হচ্ছে জোয়াল, কথাটা ভুল না। আবার যদি তুমি ভাবানুবাদ চিন্তা করো তাহলে জাইগো মানে হচ্ছে জোড়া। ওকে, তাহলে এখন কোন অবস্থায় আছে? এই অবস্থায় আছে, এই যে এইগুলা, তাই না? এই ছবিটার দিকে দেখো, এই অবস্থায় আছে। তাহলে এবার আমরা আসি পরেরটা, প্যাকাইটিনে। খুব ইম্পর্টেন্ট। প্যাকাইটিন একটা দীর্ঘ ধাপ। কি কি ঘটনা ঘটে দেখো তুমি। হানিমুন পিরিয়ড শেষ, তাহলে বাসায় আসলে এখন সন্তান প্রসবের সময়। তারপর অনেক সন্তান জন্মাবে, তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়া শুরু হয়ে যাবে, রাইট? তাহলে এটা বিশাল একটা ব্যাপার। প্রেম তো মানে হুট করে পড়ে, লাভ এট ফার্স্ট সাইট, রাইট? বিয়ে হুট করে হয়ে যায়। পৃথিবীতে বিয়ে সব থেকে সহজ জিনিস, রাইট? বিয়ে কিন্তু হুট করে হয়ে যায়। বা ডিভোর্স কিন্তু খুব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ডিভোর্স হওয়া খুব কঠিন বাংলাদেশে। বিয়ে খুব সহজ, হুট করে হয়ে যায়। ওকে, তাহলে হানিমুন পিরিয়ড শেষ, জোয়াল বা জোড়া বাঁধার সময় শেষ, এবার সন্তান প্রসবের সময়। এই যে এই ছবিটাকে আমি এখানে লিখেছি, তাহলে এইটার এখন হচ্ছে সন্তান প্রসবের সময়। লুক ভালো করে, আমরা দেখছি এখন প্যাকাইটিন। প্যাকাইটিন মানে হচ্ছে পেচি, পেচি মানে হচ্ছে মোটা। ওকে, পেচি মানে কি? মোটা। প্রিয় স্টুডেন্ট দেখো এবার ভালো করে, বিয়ে শাদী যেহেতু এ আর এ মিলে করছে, স্বাভাবিকভাবে বিয়ের পর মানুষজন একটু সুখে শান্তিতে থাকে, খানা পিনার কোনো কন্ট্রোল থাকে না, মোটা হয়ে যায়, রাইট? তাহলে আমি এই ধাপটা কিন্তু তোমাদের বইতে নাই, বাট আমি তোমাদের দেখাবো কি ঘটনা ঘটে। দেখো, এই ক্রোমোজোমটা ধরা যাক এইরকম মোটা হয়ে গেছে, তাহলে এই ক্রোমোজোমটা কি হবে? এরকম মোটা হবে, তাই না? এটা কিন্তু বইতে নাই, তাহলে এটা লেখার দরকার নেই। আচ্ছা, তোমরা বলো তো কেন মোটা হয়? তোমরা তো লজিক জানো, মাইটোসিসে আমি বুঝিয়েছিলাম। প্রোফেজ ধাপে কি হয়? একটা সুতার ভেতর থেকে পানি বের হওয়া শুরু করে। সুতার ভেতর থেকে যখন পানি বের হওয়া শুরু করে তখন পেঁচিয়ে যায়। পেঁচিয়ে গেলে কি হবে? সুতাটা খাটো হবে। খাটো মানে কি? সুতাটা মোটা হচ্ছে। তাহলে দেখো পানি বিয়োজন চলছে, পানি বিয়োজন চলছে, পানি বিয়োজন চলছে। তাহলে যতই ধাপ যাচ্ছে দেখো এটা ততই মোটা হচ্ছে, রাইট? মাইটোসিস দেখবা, যারা ক্লাস করো না এর আগে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ধাপ চলছে। এখন কি করব আমরা? সন্তান প্রসব, রাইট? কি হবে? এই যে এটা আমরা ভাগ করে দিই, কেটে দিলাম। কেটে দিলাম, তাহলে পরের ছবিটা আসলে এরকম দেখায়। সেন্ট্রোমিয়ার, এই যে এটা ভাগ হয়ে দেখো, একটা বাচ্চা হইলো, এই যে একটা বাচ্চা, নিচের দিকেও সেম, এই যে দেখো, এই যে। তো লালটার ক্ষেত্রে এরকম হবে। তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা হচ্ছে প্রশ্নটার আনসার করবা কমেন্ট বক্সের মধ্যে। এগুলো অলিম্পিয়াডে থাকতে পারে। সেন্টোমিয়ার, এটা একটা, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তোমরা শুধু আমাকে বলবা কতে কয়টি ক্রোমাটিড আছে। ক্রোমাটিড। খতে কয়টি ক্রোমাটিড আছে, গতে কয়টি ক্রোমাটিড আছে। বলে রাখি, ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমোজোমের বাহু। এই যে বাহুটা দেখছো, এই যে বাহুটা দেখছো, এগুলো হচ্ছে ক্রোমাটিড। তাহলে এখন বলো আমাকে, কতে কয়টা ক্রোমাটিড, খতে কয়টা ক্রোমাটিড, আর গতে কয়টা ক্রোমাটিড? তোমাদের জন্য প্রশ্ন, খুব দ্রুত কমেন্ট করো।
মাহফুজুর রহমান বলেছে কয়েলিং, জি কয়েলিং হয়, পানি বের হয়ে গেলে তখনই তারা মোটা এবং খাটো হয়ে যায়। এই যে মোটা এবং খাটো হয়েছে, কয়েলিং হয়েছে, কন্ডেনসেশন হয়েছে। আচ্ছা, বেস থেকে লাইভে আসছো, খেয়াল করছো এটা মহিবুল্লাহ? ইয়েস, লাইভে আসার আগে এগুলো বারবার দেখতে হবে, খেয়াল রাখতে হবে। দেখো লুক, তোমরা কিন্তু সবাই ভুল করো এটা। তোমরা ভাবো এই যে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে এটা একটা হাত, এটা একটা হাত। না, এই ভুলটা কখনোই তোমাদের করা যাবে না। এটা একটা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম? একটা ক্রোমোজোম। এটা কয়টা ক্রোমোজোম? তাহলে তোমরা খেয়াল করবা এইটার দিকে। যদি কখনো জিজ্ঞেস করে ক্রোমোজোম কয়টা, ক্রোমোজোম, তোমরা বলবা এখানে একটা ক্রোমোজোম আছে। একটা ক্রোমোজোম, এই যে একটা সেন্ট্রোমিয়ার। আপাতত সেন্ট্রোমিয়ারটার দিকে দেখো, জয়টা সেন্ট্রোমিয়ার, সেন্টারে যেটা থাকে জয়টা সেন্ট্রোমিয়ার, তো এটা ক্রোমোজোম। তাহলে বলো তো এখানে কয়টা ক্রোমোজোম? একটা। তাহলে এখানে কয়টা ক্রোমোজোম? কয়টা? এখানেও একটা। এই যে দেখো একটা সেন্ট্রোমিয়ার, একটি ক্রোমোজোম। এখানে কয়টা ক্রোমোজোম? একটা, একটা, দুইটা দেওয়া আছে। তাহলে এখানে দুইটি ক্রোমোজোম আছে, রাইট? লুক, এবার চলে আসি আমরা ক্রোমাটিডে। প্রিয় স্টুডেন্ট, কখনোই ভাববা না যে এইটা মানে দিয়ে দুই ভাগ করে দিছে দুই দিকে, কখনোই না। এখানে একটু পেঁচানো, একটু কুঞ্চিত, এই জন্য এই ঘটনা। বাট এই যে পুরোটা মিলেই হচ্ছে একটা ক্রোমাটিড, একটা বাহু। ওকে, তাহলে ক্রোমাটিড এখানে কয়টা? একটা। এখানে তো ক্রোমোজোম একটা, তাহলে বলো তো এখানে ক্রোমাটিড কয়টা? খুব সহজ ভাইয়া, এই যে এটা একটা বাহু, তাহলে এই যে এটা একটা বাহু, রাইট? দুইটা ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা? খুব সহজ, এই যে এটা একটা বাহু, তাহলে এই যে এদিকে একটা বাহু, এটা একটা বাহু, রাইট? তাহলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। তাহলে এখানে চারটা বাহু বা চারটা ক্রোমাটিড, রাইট? যাদের 1 to 4 আছে তারা সবাই সঠিক লিখেছ। 1 to 4 যাদের আছে সঠিক লিখেছ। ওকে, আচ্ছা তাহলে বলো তো এখানে কয়টা ক্রোমোজোম আছে? সেন্টোমিয়ার দেখে আমরা বলতেছি এখানে একটা সেন্টোমিয়ার, এখানে একটা সেন্টোমিয়ার, দুইটা ক্রোমোজোম আছে, রাইট? এই যে এখান থেকে তো দুইটা দুইটা করে আসতেছে। তাহলে এখানে কয়টা ক্রোমোজোম আছে? দুইটা। এই যে একটা সেন্টোমিয়ার, এই যে একটা সেন্টোমিয়ার। তাহলে এখানে বাহু কয়টা আছে? চারটি বাহু বা ক্রোমাটিড আছে। তাহলে বলো তো চারটা যদি থাকে আমরা এটাকে টেট্রাড লিখতে পারি কিনা? তাহলে বলো তো, প্যাকাইটিন দশা মানেই তো হচ্ছে সন্তান প্রসব, রাইট? এই যে দেখো প্রত্যেকটায় লম্ব বরাবর ক্রোমাটিডগুলো বিভক্ত হয়ে গেছে, বাট সেন্টোমিয়ারের কাছে এরা বিভক্ত হইতে পারে না, রাইট? যেহেতু লম্ব বরাবর বিভক্ত হয়ে গেছে, তাহলেই দেখো এই বরাবর যে ভাগ হয়ে যায়, তাহলে একটা বাহু এদিকে, একটা বাহু এদিকে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে দেখো একটা বাহু। তাহলে চারটা ক্রোমাটিড তৈরি হয়েছে। তাহলে চারটা ক্রোমাটিড তৈরিকে কি বলা হয়? টেট্রাড। টেট্রা মানে হচ্ছে চার। একটা জিনিস মনে রাখো, একটা ঘটনা ঘটলো এখানে। ওকে, দুই নম্বর এখানে কি ঘটবে? এখানে তোমাদের আমি একটু বলে রাখি প্রিয় স্টুডেন্ট, এই যে এই বাহুটা আর এই বাহুটা দুইটা তো কালো এখানে, তাই না? তাহলে এরা পরস্পরের কি? এইটা আর এইটা পরস্পরের কি? সিস্টার,
তাহলে আমরা এই ক্রোমাটিডকে বা এই বাহুকে এই বাহুর সিস্টার বাহু বলতে পারি, এরা পরস্পরের বোন। এই লালের এইটা আর এইটা পরস্পরের কি সিস্টার, ওরা সিস্টার। আবার দেখো তো এইটা আর এইটা কি কখনো সিস্টার হতে পারে? পারে না, এরা কি নন সিস্টার, রাইট? তাহলে এখন বলো তো কাদের মধ্যে আকর্ষণ আছে এখন পর্যন্ত? দুটি নন সিস্টারের মধ্যে এখনো আকর্ষণ আছে। কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। কোন দশায়? প্রোফেজ দশায়। কোন ধরনের কোষ বিভাজনে? মায়োসিস কোষ বিভাজনে। তাহলে এখন যদি আমি তোমাদের বলি টেট্রাক কখন তৈরি হয়, তোমরা এইভাবে বলবা মায়োসিস একের প্রোফেজ এক দশায় প্যাকাইটিন উপদশায় টেট্রাক তৈরি হয়। ওকে, তাহলে এবার একটা স্পেশাল ঘটনা ঘটে, সেটা হলো দেখো সন্তান প্রসব যখন হয়ে গেল, এই যে সন্তান প্রসব তৈরি হয়ে গেল, এখন এরা সংসার করছে। টিপিক্যাল বাঙালি, এখন আর কথায় কথায় মিলবে না, কারণ বাচ্চা কাচ্চা যখন পালন করা অবস্থায় এমনিতেই স্বাভাবিকভাবে নারীদের দেহে অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়, নানা ধরনের হরমোন আসে, হরমোন যায়। তো এই সময় তাদের মেজাজ এমনিতেই খিটখিটে থাকে। ছেলেদের বা বাবাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঠান্ডা মাথায় তাদেরকে ট্যাকেল করা। ওকে, তো এখন তুমিও যদি তখন রাগারাগি করো তাহলে সংসারের মধ্যে একটা ঝামেলা তৈরি হবে। তোমরা যেটা শাটার আইল্যান্ড মুভিটা দেখবা শাটার আইল্যান্ড মুভিতে না উল্টা, আবার এখানে মাঝে মাঝে পত্রিকায় কিন্তু খবর আসে। পত্রিকায় কি খবর আসে? যে একজন মহিলা তার 2 বছরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছে। তখন আমরা কি করি? মহিলা যেহেতু ডুবিয়ে মারছে, তার মানে মহিলা কোনো অপরাধ নিশ্চয়ই এই বাচ্চাটা দেখছে, এই জন্য ডুবিয়ে মারছে। কি অপরাধ দেখছে? এই মহিলা নিশ্চয় সংসার ছাড়তে চাচ্ছে কিংবা অন্য কোনো পুরুষের সাথে দেখছে। তখন আমরা মহিলাকে পরকীয়ার দোষ দিই। জি না, এইটাকে বলা হয় প্রসবোত্তর সাইকোসিস। তোমরা যখন হরমোন পড়বা তখন বুঝতে পারবা। একজন গর্ভবতী মা যখন সন্তান প্রসব করার পর তার মধ্যে সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার দেখা যেতে পারে, খুব সাবধান। তাহলে এই ঘটনাটা হচ্ছে প্রসবোত্তর সাইকোসিসের কারণে। যেহেতু বাংলাদেশে ইনভেস্টিগেশন এইসব ব্যাপার স্যাপার হুনোজ, তো এই ব্যাপারগুলো ডায়াগনোসিস খুব কম হয়। বাচ্চা মারছে মানে মহিলার দোষ। কি দোষ? মহিলা খারাপ, রাইট? তো তোমরা জেনে রাখো ছেলেরা, একদিন তোমাদের ওয়াইফদের কিংবা মেয়েরা জেনে রাখো একদিন তোমাদের এই প্রবলেম ফেস করতে হতে পারে। তাহলে আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো। ছেলেরা অন্তত কখনোই এই ধারণাটা পোষণ করবে না, এমনকি 4 বছর 5 বছর বয়সী বাচ্চাকে মেরে ফেলতে পারে, মানে যে কোনো অপরাধ করতে পারে। আচ্ছা, এবার আসি আমরা সন্তান প্রসব করার পর এখন দূরত্ব তৈরি হবে, রাইট? ওই যে মেজাজ খিটখিটে হয়ে গেছে, দূরত্ব যেহেতু তৈরি হবে তাহলে এরা কি করবে? এদিকে যাইতে চাবে, ও দিকে যাইতে চাবে। কিন্তু যাওয়ার আগে কি করবে? দেখো এরা বোন। যদিও এরা নন সিস্টার পরস্পরের, তারপরও তো বলবে আমরা যেহেতু আলাদা হয়ে যাচ্ছি, এক কাজ করি, আবার কবে দেখা হবে আল্লাহ জানে। তো আমরা এক কাজ করি, তোমার শরীরের একটা পার্ট আমাকে দাও, আমার শরীরের একটা পার্ট তুমি নিয়ে যাও, যেন আমি পরবর্তীতে তোমাকে রাস্তায় বা মেলায় 20 বছর পর যদি দেখা হয় চিনতে পারি। কি চিনতে পারি? আমার শরীরের একটা পার্ট তোমার শরীরের মধ্যে আছে, রাইট? তাহলে এখানে সেই স্পেশাল ঘটনাটা ঘটে। কি ঘটনা ঘটে দেখো, এই কালো তার এই অংশটাকে ভেঙে লালের দিয়ে দেয়। আবার লালের ওই পার্টটুকু ভেঙে দেখো একে দিয়ে দিছে। ওকে, সেম এখানেও হয়। ক্রসিং ওভার অনেকগুলো জায়গাতেই ঘটতে পারে। ক্রসিং ওভার কতগুলো জায়গাতে ঘটতে পারে? দেখছো? এখানে কিছু স্পেশাল বেসিক আছে। ক্রসিং ওভার শুধু যে ওখানেই ঘটবে তা কিন্তু না। তবে একটা জিনিস মনে রাখো, যে জিনগুলো দিবে একই ধরনের জিন দিবে, তাহলে এই পার্টটুকু ভেঙে এই পার্টকে দেবে, এই পার্টটুকু এখানে ভেঙে দেবে। কখনোই এই যে এখান থেকে ভেঙে এখানে আসবে না, এইটা ভেঙে কখনো এখানে যাবে না। ওকে, আবার দেখো এই পার্টটুকু কখনো এই পার্টটা ভেঙে এখানে আসবে না, আবার এই পার্টটা ভেঙে কখনো এই জায়গায় যাবে না। কিছু বুঝলা? সমধর্মী জিন মানে হলো এই ক্রোমোজোম করতেছে কি, তার উচ্চতা নির্ধারণের যে জিনগুলো আছে একে দিয়ে দিচ্ছে, এর উচ্চতা নির্ধারণের জিনগুলো একে দিয়ে দিচ্ছে।
তাহলে এইটা যদি এক বোনের শরীরে যায়, এইটা যদি আরেক ভাইয়ের শরীরে যায়, একবার চিন্তা করো, এই কালোটা কার ছিল? বাবার। ধরা যাক এটা একটা মেয়ের শরীরে গেল, কিন্তু দেখো মায়ের ক্রোমোজোমের এইটা চলে আসছে, মা হয়তো বা খাটো, তাহলে এই বাবার যে সন্তানটা হবে সে খাটো হবে। ক্রোমোজোম পাইছে এই দিক থেকে, এইটা ডোমিনেন্ট, বাট এই ডোমিনেন্টের মধ্যে একটা পার্ট তো হচ্ছে মায়ের পার্ট, তাই না? তাহলে সন্তানের মধ্যে দেখো একটা ভেরিয়েশন আসতেছে। কিছু বুঝলা? কিছু বুঝতে নাই? এরা তো একসময় আলাদা হয়ে যাবে। দেখো এর মধ্যে কিন্তু এর বৈশিষ্ট্যগুলা নিয়ে গেল, এ যখন এদিকে আসবে লালের বৈশিষ্ট্যটা সাথে করে নিয়ে চলে আসে, তাহলে এই ক্রোমোজোম যার শরীরে যাবে গেল কিন্তু কালোটা পুরোটাই। তাহলে এই কালো যার শরীর থেকে আসছে, হয়তো বাবার শরীর থেকে আসছে বা দাদার শরীর থেকে আসছে, সব দাদার বৈশিষ্ট্য পাবে, কিন্তু এই যে এইটুকু অংশ যা বৈশিষ্ট্য নির্ধারণ করে সব দাদির দিক থেকে আসা বৈশিষ্ট্য, রাইট? কিছু না কিছু চেঞ্জ থাকবে। তাহলে এই মায়োসিসটা আছে বলেই কিন্তু একজন বাবার মতো দেখতে তার ছেলেটা হয় না কখনো, কাছাকাছি হয় কিন্তু একটু ভেরিয়েশন থাকে। কারণ কি, যে জিনটা আসছে ওখানে ওই আরেকটা জিনের খণ্ডিত অংশ আছে। বুঝতে পারছো? 700 কোটি মানুষ, কেন 700 কোটি রকম? কারণ এত এত বৈশিষ্ট্য আছে, সবগুলো এত বেশি কম্বিনেশন হয় যে এগুলো অসীম কম্বিনেশন। 700 কোটি মানুষ কেউ কারোর মতো দেখতে না, বুঝছো? হয়তো বা হাতের আঙুলের ছাপ মিলে যাইতে পারে, কিন্তু চোখ মিলে নেই। চোখ মিলে গেছে, শরীর এভরিথিং মিলে গেছে, বাট দেখা গেল যে তার দাঁত মেলে নেই, হাইট মেলে নেই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি দেখলাম এখন? এই যে পাশাপাশি এ এখানে আসলো, এখান থেকে এখানে আসা ওভার, ক্রস করে আসা, তাহলে এটার নামই হচ্ছে ক্রসিং ওভার। ব্যাপারটার নাম কি? ক্রসিং ওভার। এখান থেকে ক্রস করে এখানে আসছে, এখান থেকে ওখানে চলে গেছে, রাস্তা ক্রস করছে পরস্পরে, ক্রসিং ওভার করা এটাকে। তাহলে বলো তো ক্রসিং ওভার কি জিনিস? বলবা যে দুটি, এই যে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পরস্পরের অংশের বিনিময়। ক্রসিং ওভারের সংজ্ঞা কি? দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পরস্পরের অংশের বিনিময়। এবার তোমাকে বলতে হবে, একটুকু বললে তো তোমার টিচার মানবে না, তাহলে আমরা একটু ডিটেল করি। এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড সিস্টার, তাহলে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড কি? নন সিস্টার, রাইট? দুই শরীরের। তাহলে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়, ক্রসিং ওভার। এটাও কিন্তু হবে না, আরো উপর থেকে শুরু করতে হবে। কিভাবে? এভাবে দেখো, মিওসিস 1-এর প্রোফেজ 1 দশার প্যাকাইটিন উপদশায় দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পারস্পরিক অংশের বিনিময় বা জিনের বিনিময়, এটির নামই হচ্ছে ক্রসিং ওভার। শুরু করলা কোথায়? ওখান থেকে। এই তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? গতকাল যারা ক্লাস করেছে এদিকে বুঝেছো, এখান থেকে কি ক্লিয়ার কিনা? আচ্ছা, ওর ব্রেক চাচ্ছে, তাহলে আমি ব্রেক দিলাম, 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পর আসছি, কেউ যাবা না।
পয়েন্ট শেষ। কোন আইফোন চার্জার নেই এখানে? আইফোন চার্জার আসসালামু আলাইকুম। আমরা এখন আছি প্যাকাইটিনে। প্যাকাইটিন কিন্তু উপদশা। প্যাকাইটিন কি উপদশা? পরীক্ষার হলে কখনো দশা দিলে মনে করবা প্যাকাইটিনের কথা বলেনি, এখানে প্রোফেজের কথা বলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কোথায় শেষ করেছিলাম? প্রিয় স্টুডেন্ট, একটু সিকোয়েন্সটা মনে রাখো। প্রথমে ট্যাট্রাড হয়েছে, মানে 4টা হয়েছে, তারপর কিন্তু ক্রসিং ওভার হয়েছে, রাইট? এবার দেখো ক্রসিং ওভারের ফলে কি হবে। এবার যখনই ক্রসিং ওভার হয়ে যায় তখন কি হয় দেখো, এই ক্রোমোজোমটা কিন্তু আর এইটার মতো নাই। 2টা ক্রোমোজোম এখন ডিফারেন্ট হয়ে গেছে, রাইট? এই ক্রোমোজোমে দেখো এর ভাঙাগুলো দেখো এই ক্রোমোজোমের মধ্যে। তাহলে এখন 2টা ক্রোমোজোম কি হয়েছে? বিসদৃশ হয়ে গেছে, রাইট? ঠিক কিনা? আগে দেখো 2টা সেম ক্রোমোজোম ছিল, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আসা। এখন দেখো এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম দেখতে একদম একরকম না। তাহলে এখন এটা কি করবে? একসাথে থাকতে পারবে? পারবে না। 2জনের মন 2 রকম হয়ে গেছে। এখন 2জন 2জনকে কি করবে? হ্যাঁ, দূরত্ব হওয়া শুরু হবে। খুব ভালো করে দেখো, 2জন 2জনকে কিন্তু এখন বিকর্ষণ করা শুরু করবে। যদিও বিকর্ষণের কথাটা এই যে ডিপ্লোটিন থেকে শুরু হয়, যদিও বিকর্ষণের ব্যাপারটা ডিপ্লোটিন থেকে শুরু হয়, তারপরে বলে রাখি যে বিকর্ষণ কিন্তু এখন শুরু হয়ে গেছে, রাইট? তো বিকর্ষণ যখন শুরু হয় তখন কি ঘটনা ঘটে দেখো। পরের ধাপে এ রে ঠেলতেছে, ও রে ঠেলতেছে। এখানে শুধু ছোট্ট একটা জিনিস দেখে নাও, সেটা হলো প্রথমে 4টা বাচ্চা হয়েছে, মানে ট্যাট্রাড হয়েছে, তারপর পরস্পরের বিনিময় হয়েছে। বিনিময় মানে হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার পরে আমরা এই যে জায়গাটা যদি দেখি, একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এক্স আকৃতি, রাইট? এই যে দেখো এখানে এক্স আকৃতি দেখতে পাচ্ছি।
ঠিক না? তো এই এক্স আকৃতি একটা গ্রিক বর্ণ আছে, বর্ণটা কিন্তু এরকম। এটা তো এক্স আকৃতি, তাই না? এটার নাম কিন্তু কাই। কি নাম? কাই। তাহলে বলো তো এখন ক্রসিং ওভারের পর এই জায়গাটা দেখতে কিসের মতো দেখা যায়? কাইয়ের মতো দেখা যায়। কাই থেকে হচ্ছে কায়াজমা। কাই থেকে কি? কায়াজমা। তাহলে কায়াজমা সৃষ্টি হয়, রাইট? ক্রসিং ওভারের পর আমরা কি লিখব? কায়াজমা সৃষ্টি হয়। যদি কখনো জিজ্ঞেস করে কায়াজমা দেখতে কেমন, কাইয়ের মতো। যদি কাই না মনে থাকে তাহলে বলবা এক্স এর মতো, রাইট? কোন জায়গাটায়? যে জায়গায় এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে এই জায়গাটাতে। ওকে, তাহলে বিকর্ষণ শুরু হয়ে গেল। বিকর্ষণ শুরু মানে কি? ডিভোর্স। পরস্পরের বিকর্ষণ মানে কি? এই যে দেখো ডিভোর্স শুরু হয়ে গেল। তাহলে এখন এরা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। প্রিয় স্টুডেন্ট দেখো তো লেগে আছে কোন জায়গায়? এই জায়গায় না প্রান্ত দুইটা পরস্পরের সাথে লেগে আছে? এই জায়গায় লেগে আছে। তো তুমি এক কাজ করো, দুইটাকে তুমি যদি আলাদা করতে চাও বিকর্ষণ করে, তাহলে ধীরে ধীরে এই যে জয়েন্টটা এয়ারে যেখানে লেগে আছে ধীরে ধীরে এখানে নিয়ে আসতে হবে না? এরপর ধীরে ধীরে খুলে যাবে না? যাবে কি না? তাহলে এরা পরস্পরকে এখন বিকর্ষণ করছে। বিকর্ষণ করলে কি শুরু হয়? ডিপ্লোটিন বা ডিভোর্স দশা। এবার দেখো ছবিটা কেমন হয়ে যায়। এক এই তো, তাই না? আচ্ছা, এই ছবির সাথে এই ছবির একটু পার্থক্য দেখো তো কোন জায়গায়। সেটা হলো এই যে এখানে এই যে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড দুইটা তো নন সিস্টার ক্রোমাটিড। সংযোগটা এই জায়গায় ছিল, দেখো সংযোগটা আগে এখান থেকে এখানে ছিল, ধীরে ধীরে দেখো প্রান্তের দিকে চলে যাচ্ছে, তাই না? যাচ্ছে কি না? সংযোগটা আগে এই জায়গায় ছিল, দেখো এখন এই যে এখানে সংযোগটা পরস্পরের, রাইট? তাহলে ডিপ্লোটিন দশায় কি হয়? দুটি ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ মানে হচ্ছে ডিভোর্স। ওকে, তাহলে ডিভোর্সটা কেমন হয়? পরস্পরকে যে বিকর্ষণ করে তাহলে ধীরে ধীরে দেখো এখানে যে জয়েন্টটা ছিল জয়েন্টটা ধীরে ধীরে উপরে উঠে গেছে, মানে প্রান্তের দিকে চলে যাচ্ছে। প্রান্ত মানে কি? টার্মিনাল। তাহলে এখানে টার্মিনালাইজেশন শুরু হয়। লাইজেশন তোমরা তো জানো, শন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে এখন বলো তো টার্মিনালাইজেশন মানে কি? টার্মিনালাইজেশন মানে হচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে আকর্ষণের যে বিন্দুটা আছে, সংযোগের যে বিন্দুটা আছে, ধীরে ধীরে ক্রোমাটিডের প্রান্তের দিকে বা ক্রোমাটিডের টার্মিনাল প্রান্তের দিকে রওনা দিয়েছে। দেখছো? মানে আগে ছিল এইরকম, জয়েন্টটা দেখো ধীরে 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 প্রান্তের দিকে চলে গেছে, রাইট? আগে ছিল এখানে জয়েন্টটা, ধীরে 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 প্রান্তের দিকে যাচ্ছে, কারণ পরস্পরকে বিকর্ষণ করতেছে, দুইটা আলাদা হওয়ার চেষ্টা করতেছে। আগে এরকম ছিল, টান বা যখন দেখো ধীরে 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 জয়েন্ট কোথায় এখন? এই যে এখানে। তাহলে টার্মিনালাইজেশন শুরু হয়ে গেল। ক্লিয়ার? সেম ব্যাপার ডায়াকাইনেসিসের ক্ষেত্রেও তোমরা বলবা যে টার্মিনালাইজেশন ওখানে চলতেই থাকে, রাইট? প্রোফেজে কিন্তু দুইটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না। বুঝলা কিছু? প্রোফেজে পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয় না। তাহলে আমরা শেষ করলাম, ডিপ্লোটিনে যা চলে ডায়াকাইনেসিসে সেম জিনিসটাই চলে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু ধীরে ধীরে প্রথমে পুরোটা জুড়েই ছিল লেপ্টোটিনে, ক্রোমোজোমগুলো এই যে মাঝখান পুরোটা ছড়াই ছিল, এরা চলে আসে কোষ ঝিল্লির কাছে। তাহলে যখন টানাটানি চলে, তাহলে টানাটানি চললে কী হবে? পরস্পর টানাটানি করতে করতে এক সময় দেয়াল ভেঙে যাওয়ার একটা ব্যাপার স্যাপার চলে আসবে না? তাহলে এই যে ডায়াকাইনেসিসে এসেই যেটা হয়, এগুলা হারিয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, আমরা তো জানি মাইটোসিসের ক্ষেত্রে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা বিলুপ্ত হয় কখন? প্রোফেজে। যদি প্রোফেজের পর আমরা প্রোমেটাফেজ বলে কোনো ধাপ যুক্ত করি, তাহলে আমরা এই কথাটা শুধু প্রোমেটাফেজে গিয়ে দিয়ে আসবো। ওকে, যেহেতু আমরা এখানে
প্রোফেজের পর মেটাফেজ দিয়েছিলাম, তাহলে প্রোমেটাফেজ যেহেতু এখানে নাই, তাহলে ওই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্তির ব্যাপারটা আমরা প্রোফেজেই দিয়ে দিব, যে প্রোফেজের একবার শেষ দিকে। প্রোফেজের শেষ মানে কি? ডায়াগনোসিস, যখন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়। শুরু হয় কোথায়? শুরু আসলে যে এইদিকে শুরু হয়, প্যাকাইটিনে শুরু হয়, ডিপ্লোটিনে বেশ জোরে সরে, ডায়াগনোসিসে একেবারে শেষ হয়ে যায়। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা আজকে শিখে ফেললাম প্রোফেজ 1 শেষ। তোমরা বলো, তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা যারা নতুন জয়েন করছো, আর যারা পুরান জয়েন করছো তোমাদের ক্লিয়ার কিনা? এই চ্যাপ্টার থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু অলিম্পিয়াডে প্রশ্ন হবে। এইটা থেকে হবে, আমি আরও একটা চ্যাপ্টার অ্যাড করে দেব, চোখ থেকে দিতে পারি। তাহলে চোখের ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। চোখে যত প্রবলেম আছে সবগুলো ওখানে পেয়ে যাওয়া, একটা টপিকও বাইরে নেই, সব ভিডিওর মধ্যে আছে। ওকে, তাহলে তোমাদের আমি একটা ম্যাথ এখন দেখাই। তোমাদের এখন আমি একটা ম্যাথ দেখাবো তোমাদের জন্য, যেহেতু অলিম্পিয়াড, তাহলে অলিম্পিয়াডে এই ধরনের প্রশ্ন থাকবে। প্রশ্নটা আমি আগে লিখি, সেটা হলো n সংখ্যক ক্রোমোজোমধারী একটি কোষ n সংখ্যক ক্রোমোজোমধারী এবং দেখি আমি সেটা ডি সংখ্যক ডিএনএ ধারী একটি কোষ ইন্টারফেজের এস দশা অতিক্রমের পর কত সংখ্যক ক্রোমোজোম ও ডিএনএ ধারণ করে। ওকে, তাহলে প্রশ্নটা আমি আরেকটু বাড়িয়ে দিই। এন সংখ্যক ক্রোমোজোমধারী, ডি সংখ্যক ডিএনএ-ধারী এবং সি সংখ্যক ক্রোমাটিনধারী একটি কোষ ইন্টারফেজের এস দশা অতিক্রমের পর কত সংখ্যক ক্রোমোজোম, ডিএনএ এবং ক্রোমাটিড ধারণ করবে, ক্রোমাটিড ধারণ করে। এন ডি আচ্ছা সরি, আমি একটু ক্রোমাটিনধারী যেহেতু এখানে লিখছে, তাহলে এখানে ক্রোমাটিড লিখলাম কেন? সি 2 নম্বর আছে এন 2D সি এন 2D 2C 2N 2D 4C 2N 4D 2C।
ক, খ, গ, ঘ, ঙ। তোমরা খুব দ্রুত উত্তরটা লেখো। সাবিয়া ফারহানা স্মৃতি লিখেছো ক্রোমাটিড সি, আসলে ক্রোমাটিড না, আমি ক্রোমাটিনের কথা বলেছি, ক্রোমাটিনের কথা বলেছি। তোমাদের অবস্থাটা হয়েছে, ডোন্ট মাইন্ড, তোমাদের অবস্থাটা হয়েছে শেয়ালের মতো। শীতকালে যদি একটা শেয়াল ডাক দেয় সবাই একসাথে ডাকে, হুক্কা হওয়া, রাইট? তো একজন লিখছে খ, আনসারটা কিন্তু ভুল। সবাই খ লেখা শুরু করছে, এত কনফিডেন্ট। আচ্ছা, আমি উত্তরটা তোমাদের একটু দেখাই, ওকে? দেখো, এটা একটা কোষ, ওকে? কোষের ভেতরে একটা এরকম কি আছে, একটু বড় করে দেখাই। এটা একটা কোষের নিউক্লিয়াস, যার ভেতরে একটা ক্রোমোজোম আছে, ওকে? এটা কি? এটা ডিএনএ নয় আসলে, আচ্ছা, এটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ওকে? কেমনে বুঝলে একটা? কারণ এখানে সেন্ট্রোমিয়ার একটা আছে, ঠিক আছে? তো এটাকে আমি আরেকটু হচ্ছে এটা মিশাই দিলে জিনিসটা ক্লিয়ার হবে। ক্রোমোজোমটাকে আমি এবার হচ্ছে ক্রোমাটিন আকারে লিখি। এই ক্রোমোজোমটা তো হচ্ছে ক্রোমাটিন, মানে হচ্ছে এরকম সুতা, রাইট? ঠিক কিনা? এটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে একটি ক্রোমোজোম মানে হচ্ছে একটি ক্রোমাটিন, ঠিক আছে? কারণ আমরা তো জানি যে কোষ যখন বিভাজিত হয় তারা ইন্টারফেজ ঘটে, ইন্টারফেজেই তো আমরা হচ্ছে এস দশার কথা বলতেছি। এস দশা তো আর হচ্ছে ক্রোমোজোম এই দশা থাকে না। কোন দশা থাকে? ক্রোমাটিন দশা, এরকম সুতার মতো পেঁচানো অবস্থা থাকে। ইটস ওকে, এটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন, এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে একটি ক্রোমোজোম মানে হচ্ছে একটি ক্রোমাটিন, ভালো করে খেয়াল করো। 2, এটাকে যদি আমি ডিএনএ তে রূপান্তর করি, ডিএনএ মানে হচ্ছে এরকম পেঁচানো, ডিএনএ হচ্ছে সূত্র, ওকে? একটি। তাহলে এন এর ক্ষেত্রে এন 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 সবগুলো হচ্ছে এন সূত্র। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমাটিন মানে হচ্ছে ধরা যাক ওই পরিমাণ হচ্ছে ডিএনএ, ওকে? কারণ ডিএনএ দিয়ে তো ক্রোমাটিন তৈরি হয়, আর ক্রোমাটিনগুলো তো ক্রোমোজোমে পরিণত হয়, সেম সেম। তো এখন আমরা কাজ করি, এস দশাতে আসলে কি ঘটে? এস দশাতে দেখবা লেখা আছে ডিএনএ ডাবল হয়।
ওকে, কি হয়? ডিএনএ ডাবল হয়। ডিএনএ ডাবল হলে কি সুবিধা হয়? এটা যদি ডাবল হয় তাহলে ক্রোমাটিনের পরিমাণটা ডাবল হবে। ক্রোমাটিনের পরিমাণটা যদি ডাবল হয় তাহলে একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমোজোম হতে পারে, রাইট? ভালো করে খেয়াল করো, তখন দুইটা ক্রোমোজোম হতে পারে। তো আমি এবার এই পাশ থেকে আসি। এটা হচ্ছে ডিএনএ, ওকে। এস দশা যেতে তাহলে ডিএনএটা ডাবল হবে। ধরা যাক এইটা একটা ডিএনএ, তাই না? তাহলে আমরা কি বলবো? যে ডিএনএটা কিন্তু ডাবল হয়ে গেল, দ্বিগুণ। ডিএনএ যদি দ্বিগুণ হয়, খুব ভালো করে খেয়াল করো, ডিএনএ যদি দ্বিগুণ হয় ক্রোমাটিন বা ক্রোমোজোমটা কিন্তু ডাবল হবে না, রাইট? কি হবে না? ডাবল হবে না। কারণ ক্রোমোজোম ডাবল হবে না। ক্রোমোজোম ডাবল কখন হয়? কোষ বিভাজনে। আমরা তো এখনো কোষ বিভাজনে যাইনি। তাহলে দেখো, এই ডিএনএটা ডাবল হয়েছে, তার মানে কি? এগুলো তো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন তৈরি করে, এই সুতাটা তৈরি করে। তাহলে সুতাটা সাইজটা জাস্ট ডাবল হয়ে গেছে। তাহলে এবার আমি সুতা সাইজটা দেখাই। এটা ছিল আগের সুতা, এখন জাস্ট ডাবল যেহেতু হয়ে গেছে, এটা এরকম অবস্থা থাকে, রাইট? জাস্ট সুতার পরিমাণগুলো ডাবল হয়ে গেল। সুতার পরিমাণ যদি ডাবল হয়ে যায়, এস দশা তো আর কোষ বিভাজন না, কোষ বিভাজনের আগের দশা। ক্রোমোজোম এখনো কি অবস্থায় আছে? আগের মতো অবস্থায় আছে। ক্রোমোজোম যা ছিল এখনো তাই আছে। জাস্ট ক্রোমোজোমের যে ভেতরে বা ক্রোমোজোমের যে গঠন করা সুতা, এটা ডাবল হয়েছে। কেন ডাবল হয়েছে? কারণ এই সুতাগুলো হচ্ছে ডিএনএ দ্বারা তৈরি। ডিএনএটা ডাবল হয়েছে। এখন একটু ভালো করে খেয়াল করো, ডিএনএটা দ্বিগুণ হয়েছে, বাট ক্রোমাটিন এখনো একটি আছে। ক্রোমাটিন একটি মানে কি? ক্রোমোজোম এখনো একটি আছে। এটা তো এস দশা। জি এস G2, এরপর তো হচ্ছে কোষ বিভাজন। যখন হচ্ছে ডিএনএ গুলা, ক্রোমোজোমগুলা হয় হচ্ছে হাফ হয় কিংবা হচ্ছে সেম থাকে। মাইটোসিসের ক্ষেত্রে যা ছিল তাই থাকবে, মিওসিসের ক্ষেত্রে হাফ হয়ে যাবে, 2n থেকে n হবে, রাইট? তো আমরা কিন্তু এখনো যে হাফ বা যা থাকবে তাতে যাইনি, G2তেও যাইনি, আমরা কোথায় আছি? এসে আছি। তাহলে ক্রোমোজোম যা ছিল তাই আছে, ওই কোষের ভেতরে ক্রোমোজোম যা ছিল তাই আছে, রাইট? তাহলে এবার আমরা চলে আসি অন্যভাবে। সেটা হলো, এখানে আমরা দেখি n সংখ্যক ক্রোমোজোম। তাহলে n সংখ্যক ক্রোমোজোম যা আছে তাই। তাহলে ধরো যাক এটাতে n আছে, এটাতে n আছে, এটাতে n আছে, তিনটে, রাইট? এই পর্যন্ত ক্রোমাটিনের পরিমাণ ডাবল হয়েছে, রাইট? ক্রোমাটিনের পরিমাণ কি ডাবল হয়েছে? সিতে হয়েছে ক্রোমাটিন। তাহলে এই যে দেখো এখানে ডাবল হয়েছে। এটাতে দেখো ডাবল নাই, এটাতে দেখো ডাবল নাই। ক্রোমাটিন কেন ডাবল হয়েছে? কারণ ওই জায়গার ডিএনএ গুলো ডাবল হয়েছে। দেখো এখানে ডিএনএ ডাবল আছে, কিন্তু ক্রোমাটিন যেহেতু এখানে ডাবল নাই, এই জন্য আমাদের এইটা চুজ করতে হবে। তাহলে গ হচ্ছে আনসার। ঠিক আছে? তাহলে এস দশায় ক্রোমোজোম যা ছিল তাই আছে, শুধু ক্রোমোজোমের ভেতরে ডিএনএ গুলো ডাবল হয়ে যায়। তো ডিএনএ সুতাগুলো ডাবল হয়ে যাওয়া মানে কি? ক্রোমাটিন সুতার সাইজটা ডাবল হয়ে যাওয়া, রাইট? তাহলে ক্রোমাটিন, ডিএনএ ডাবল মানে ক্রোমাটিন ডাবল, বাট ক্রোমোজোম যা ছিল তাই আছে। তাহলে 2 ক্রোমাটিন 2 ডিএনএ মানে জাস্ট 2n, মানে 2C 2DN। তোমরা কি বুঝতে পারছো এটা? আরও একটু সময় নেওয়া উচিত ছিল। তো আজকে আমার একটা দীর্ঘ ক্লাস নেওয়া ছিল আর কি, প্ল্যান ছিল, কিন্তু ক্লাসটা দীর্ঘ নেওয়া হচ্ছে না। এর একটাই কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে না, না এডমিশনে আসে, না এইচএসসিতে আসে। এটা আসার কোনো সম্ভাবনা নেই, এটা অলিম্পিয়াডে আসে। আর এই প্রশ্নটা আমি দেখেছিলাম হচ্ছে ওই যে নিট ইউজিতে, ইন্ডিয়ান যে এক্সাম আছে এন্ট্রান্স, সেখানে দেখেছিলাম। আচ্ছা, একজন বলছে ভাইয়া ক্রোমাটিন তো যা ছিল তাই তো আছে।
না, ক্রোমাটিন যা ছিল তাই নাই। তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই যে ক্রোমাটিনগুলো তো একটা করে বাহু তৈরি করে, কেন এই মাঝখানে আছে? কারণ এখানে তো সেন্ট্রোমিয়ার আছে, সব থেকে বেশি পেঁচানো এই জায়গাটায়। একটু ভালো করে দেখো, বুঝতে পারছো? আমরা যে এই ছবিটা কোথায় দেখি? আমরা এই ছবিটা দেখি হচ্ছে প্রোফেজে গিয়ে। প্রোফেজে গিয়ে দেখি আমরা কি দেখি, যে একটা ক্রোমোজোম অনুলম্ব বরাবর বিভক্ত হয়, কিন্তু মাঝখানে যে সেন্ট্রোমিয়ার আছে এই জায়গায় বিভক্ত হয় না। এইটা আসলে ওই এজ দশা থেকেই প্রোফেজে যায়, বুঝতে পারছো? এজ দশা থেকেই প্রোফেজে যায়, যদি আমরা এইভাবে চিন্তা করি। প্রোফেজে যেটা লেখা আছে আসলে এই যে এই জিনিসটা। তাহলে আমি যদি এখানে কখনো বলতাম ভাই ক্রোমাটিড কি অবস্থা, তোমরা বলতা ক্রোমাটিড ডাবল হয়। দেখো ক্রোমোজোম কিন্তু এখানে একটা, কারণ সেন্ট্রোমিয়ার একটা। কিছুক্ষণ আগে আমি একটা ছবি দেখিয়েছিলাম এরকম করে। এখানে ক্রোমোজোম কয়টা? একটা। এখানে ক্রোমোজোম কয়টা? একটা। এখানে ক্রোমোজোম কয়টা? দুইটা, রাইট? তাহলে বলো তো এখানে ক্রোমোজোম কয়টা? একটা। এখানে ক্রোমোজোম কয়টা? একটা, রাইট? এখানে ক্রোমাটিড কয়টা? এই যে একটা বাহু। এখানে ক্রোমাটিড কয়টা? এই যে দেখো দুইটা বাহু, এই তো দুইটা ক্রোমাটিড। তাহলে এই প্রশ্নের মধ্যে যদি আমি ক্রোমাটিড যুক্ত করতাম তাহলে তোমরা দুইটা করে লিখতা। ক্রোমাটিডও ডাবল হয়ে যায়। ক্রোমাটিড কেন ডাবল হয়ে যায়? কারণ দেখো সুতাগুলো ডাবল হয়ে গেছে। আমি একটা কথা বলে রাখি, যদি ডিএনএ ডাবল হয়ে যায় কখনো এরা পরস্পর সাথে এরকম পেঁচায় না। এইটা হচ্ছে একটা ডিএনএ আর একটা ডিএনএ এরকম। তাহলে কেন এই যে এই জায়গায় এরা পরস্পর সাথে যুক্ত হয়? কারণ এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের জায়গায় এরা বিভাজিত হইতে পারে না, এরকম করে থাকে। পলিপ্লয়েড উদ্ভিদ কি? যাদের ক্ষেত্রে N 2N এর উপরে হয়, 4N, এগুলো হচ্ছে পলিপ্লয়েড। 2N এর বেশি থাকলে পলিপ্লয়েড। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমি দেখি আগামীকালকে একটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপর ভিডিও করতে পারি কিনা। করলে আমি তোমাদের এটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে, তোমরা তখন দেখে নিবা, দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইটা ছিল কোষ বিভাজনের একেবারে লাস্ট পার্ট, যেটা আমাদের গত দিনে শেষ হওয়ার কথা ছিল। তো এমন একটা জায়গা থেকে আমরা শুরু করেছি, অনেকের কাছে এটা খুব পেঁচানো মনে হয়েছে। তো চিন্তা করার একদম কিছু নেই, আমি ইনশাল্লাহ কালকে একটা ভিডিও বানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।